দেশের বর্ডারের দিকের একটি গ্রাম পুষ্পাগিরি। আর সেখানকার থানার ভেতরেই পুলিশদের মধ্যে দেখা যায় কর্মব্যস্ততা, কারণ পরের দিনই সেখানে সিএম চলে আসবে একটি মিটিং করার জন্য। সিএম এর সেই মিটিং এর সিকিউরিটি ব্যবস্থা করতেই তাদের মধ্যে এত কর্মব্যস্ততা। কিন্তু রাত নামতেই সেই থানার ভেতরে চিত্র যেন বদলে যায়। শুরু হয় ভয়ঙ্কর এক মৃত্যুর খেলা, যে মৃত্যুর খেলা পুরো পুলিশ স্টেশনটাকেই কাঁপিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত কি হয়েছিল, পুলিশ বনাম সাইকোপ্যাথের এই লড়াইয়ে কে জিতেছিল? দুর্ধর্ষ লড়াই, সাসপেন্স আর থ্রিলারে ভরা এমন গল্পই আজ এক্সপ্লেন করব। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি শেষা। আসলে এই মুভিটা 2016 সালের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আশা করি মুভিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মুভির শুরুতেই ছোট ছোট কয়েকটা বিচ্ছিন্ন ঘটনাকে দেখানো হয়। কোনো একজন পুলিশ অফিসারকে অন্য কেউ বলছিল হসপিটালের ব্যাপারটা যেন কোনোভাবেই বাইরে না আসে। অন্যদিকে দেখা যায় হায়ার পুলিশ অফিসার সেই পুষ্পাগিরি থানায় আসছিল, আর মিডিয়ার লোকেরা তার পিছু পিছু ছুটছিল, বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিচ্ছিল তাদের। অন্যদিকে কিছু সাধারণ মানুষ সেই থানার সামনেই ধর্ণা দিচ্ছিল। পুলিশ তাদের থামিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু কাজ হচ্ছিল না। তখনই ওপর থেকে অর্ডার দিচ্ছিল বাইরের মানুষগুলোকে যেন কোনোভাবেই থানাতে ঢুকতে দেওয়া না হয়। এদিকে হায়ার অফিসারদের সাথে মিডিয়ার লোকদের একটি মিটিং হচ্ছিল। সেখানে মিডিয়ার লোকেরা তাদের প্রশ্ন করে গতকাল রাতে এই থানায় যে ভয়ঙ্কর বিষয়টা ঘটে গেছে সেটার পেছনে আসলে কারা দায়ী। ঠিক তখনই ওপর মহল থেকে একটা কল আসে, আর ঘটনা চলে যায় 15 ঘন্টা আগে। একটা চলন্ত বাসে রামশেট্টি এবং মাঞ্জেগোদায় কথা বলছিল। রামশেট্টি তাকে জিজ্ঞেস করে, আপনি কি পুষ্পাগিরির লোক? মাঞ্জে বলে, আরে না, আমি হাসনা থেকে এসেছি। লোকটা তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি এখানে কি করেন? মাঞ্জে বলে, গত 1 বছর ধরে আমি এখানেরই পুলিশ স্টেশনের সামনেই একটি মাংসের দোকান চালাই। তখনই রামশেট্টি তাকে বলে, এরকম লোফারদের একটি এরিয়াতে আপনি মাংসের দোকান চালাচ্ছেন কি করে? আসলে এই এরিয়া সম্পর্কে অনেকেরই বাজে ধারণা রয়েছে। উপরের হেডকোয়ার্টার থেকে পুষ্পাগিরি সহ আশেপাশের আরো কয়েকটা থানায় মেসেজ আসছিল কালকের দাসরা অনুষ্ঠানে সিএম আসবে, তাই সেই অনুষ্ঠানে তাদের পুলিশ স্টেশন থেকে পুলিশ পাঠিয়ে সিকিউরিটির ব্যবস্থা যেন করা হয়। তখনই দেখা যায় পুষ্পাগিরি পুলিশ স্টেশন থেকে কয়েকজন পুলিশ অফিসার মাইশোরে যাচ্ছিল, কারণ সিএম মাইশোরেই আসবে। দিন পেরিয়ে রাত হয়ে যায়। দেখা যায় সেই দাসরের অনুষ্ঠানের দিকে বিভিন্ন থানা থেকে পুলিশ যাচ্ছিল, কারণ পুলিশের কাছে খবর ছিল সিএম এর সেই অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হতে পারে, আর এই জন্য সিকিউরিটি অনেক বেশি জোরদার করা হয়। এদিকে দেখা যায় পুষ্পাগিরি থানা থেকে যে কয়েকজন পুলিশ অফিসার মাইশোরে যাচ্ছিল, সেখান থেকে নায়ক হায়ার অফিসারকে কল করে আর বলে তার মেয়ে অসুস্থ, এখন তাকে এই মুহূর্তে একটু বাড়ি যেতে হবে। হায়ার অফিসার নায়ারকে কিছু কথা শুনিয়ে বলে, ঠিক আছে চলে যাও, যখনই কোনো ডিউটি পড়ে তখনই তোমার কোনো না কোনো সমস্যায় থেকে যায়। নায়ার দেখা যায় সেখান থেকে নেমে চলে যায়। এদিকে দেখা যায় পুলিশ অফিসার আদি থানায় বসেই কারোর সাথে মেসেজ করছিল। এই ধরনের রিমোট একটা এরিয়াতে পুলিশ অফিসারদের পানিশমেন্ট হিসেবেই ট্রান্সফার করা হয়। অন্যদিকে তখনই অ্যান্টনি চলে আসে আর থানায় গীতাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখন খুশি তো? 2 মাস পরেই তুমি প্রমোশন পেয়ে যাবে। গীতা বলে, হ্যাঁ স্যার। এরপরেই দেখা যায় কনস্টেবল আনিশ একজন বৃদ্ধ লোককে অ্যান্টনির কাছে নিয়ে আসে আর বলে, আপনি যে কেসটার কথা বলেছেন তার জন্য একে নিয়ে এসেছি। অ্যান্টনি বলে, আরে আনিশ, তোমার মাথায় কি কোনো সেন্স নেই? আমরা যে কেসটার জন্য লোক খুঁজছি তাকে কি সেই কেসে মানাবে? এরকম একটা বৃদ্ধ লোককে যদি এই কেসে কেউ দেখে, সে চোখ বন্ধ করে বলে দেবে এই কেসটা নকলভাবে সাজানো হয়েছে, একে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। এদিকে দেখা যায় পুষ্পাগিরি এরিয়ার একটি কলোনির বেশ কিছু ছেলেরা সেখানে দাঁড়িয়ে ভিড় জমাচ্ছিল। আসলে সেখানে দুটো ছেলে একে অপরের সাথে ঝগড়া করছিল, মারামারি করছিল, আর বাকিরা সেটা দেখে মজা নিচ্ছিল। ঠিক তখনই দেখা যায় সেই ভিড়ের ভেতর থেকে একটি ছেলেকে কালো মুখোশ পরিয়ে কেউ উঠিয়ে নিয়ে যায়, আর একটু দূরেই লুকিয়ে রাখায় একটি মাইক্রোতে ওঠানোর পরে সেই ছেলেটার গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে কয়েকজন, যাদের মধ্যে একজন মহিলাও ছিল। এদিকে দেখা যায় তখনই সেই দিক দিয়ে একটি পুলিশের গাড়ি টহল দিয়ে যাচ্ছিল, যদিও তারা সেই ছেলেটির কিডন্যাপারদের খেয়াল করে না। অন্যদিকে কলোনির ছেলেরা সেখানে দাঁড়িয়ে যে ঝামেলাটা করছিল সেটাও পুলিশ দেখে, কিন্তু তারপরও তারা সেখানে এগিয়ে যায় না। তখনই আদি অন্য একজন পুলিশ অফিসারকে বলে, আসলে এই এরিয়ার মানুষরা পুলিশদের ভালোবাসে না, আর পুলিশরাও এই এরিয়ার মানুষদের একেবারেই পছন্দ করে না, এই জন্য ওদের বিষয়ে নাক না গলানোই ভালো।
তখনই দেখা যায় আদি এবং সেই পুলিশ অফিসার আসলে একজন লোককে জোর করে থানায় ধরে নিয়ে এসেছিল। সেই লোকটি বারবার পুলিশকে বলছিল, স্যার আমার অপরাধ কি, আমাকে কেন ধরে নিয়ে এসেছেন। এরপরে থানায় আসার পরে আদি সেই ছেলেটিকে অ্যান্টনিকে দেখায়। অ্যান্টনি ইশারা করে ভেতরে নিয়ে যাবার জন্য। আর তখনই অ্যান্টনি একটা রেপ আর মার্ডার কেসের ফাইল বের করে। এরপরেই অ্যান্টনি সেই কেস ফাইলটা নিয়ে সেলে আসে, যেখানে বারবার সেই লোকটা পুলিশকে জিজ্ঞেস করছিল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আমাকে টর্চার কেন করছেন। কিন্তু পুলিশ কোনো কথা না বলেই লোকটাকে বারবার টর্চার করছিল আর মারছিল। একটা সময় অ্যান্টনিও সেখানে আসে আর তাকে প্রচণ্ড মারধর করে। আর এরপরেই তাকে বলে সেই কেসটার দোষ স্বীকার করে নেবার জন্য। লোকটা যখন রাজি হয় না, তার উপরে লাঠি চার্জ করা হয়। তখনই অ্যান্টনির ওয়াইফ ম্যারি তাকে কল করে আর তাকে বাসায় যাবার জন্য বলে। তখনই গীতা আসে আর বলে, স্যার আপনি বাসায় চলে যান, আমি আছি, এছাড়া এসআই স্যারও একটু পরে চলে আসছে, আমরা এই ব্যাপারটা দেখে নেব। অ্যান্টনি তখন সেই মার্ডার কেসের ফাইলটা নিয়ে সেখান থেকে চলে আসে। আর ঠিক ওই সময়টাতে ওপর থেকে ওয়াকিটকির মাধ্যমে পুষ্পাগিরি থানায় যোগাযোগ করা হয়। আর সেই কলটা রিসিভ করে রাজু। তখন তাকে বলা হয় অ্যান্টনিকে এই ওয়াকিটকিটা দেবার জন্য। রাজু বলে সে তো এখান থেকে চলে গেছে, কিন্তু ওপর থেকে নির্দেশ দেওয়া হয় এখনই অ্যান্টনিকে এই ওয়াকিটকিটা দেবার জন্য। তখনই দেখা যায় অন্য একজন কনস্টেবল রাজুর হাত থেকে সেই ওয়াকিটকিটা নিয়ে অ্যান্টনিকে দিয়ে দেয়। আর এ থেকে বোঝা যায় রাজু আর অ্যান্টনির মধ্যে সম্পর্কটা ভালো নয়। কিন্তু কেন, সেটা একটু পরে জানা যাবে। অ্যান্টনি যখন কথা বলতে শুরু করে, তাকে জিজ্ঞেস করা হয় সোমিয়ার কেসটার কি হলো। আসলে তারা এখন যে কেসটা ডিল করছে বা যে কেসটাতে সেই লোকটাকে ফাঁসানোর চেষ্টা করছে, সেটাই ছিল সোমিয়ার রেপ এবং মার্ডার কেস। আসলে এই কেসটা নিয়ে চারপাশে অনেক আন্দোলন হচ্ছে, আর সেই কেসটার সমাধান করার জন্য ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে। আর অ্যান্টনি আসল অপরাধীকে খোঁজার পরিবর্তে সাধারণ একজন মানুষকে ফাঁসিয়ে দিয়ে কেসটা বন্ধ করার চেষ্টা করছে। এছাড়া দেখা যায় তাকেও সেই ওপর থেকে মাইশোরে যেতে বলা হয়। সেখানে সন্ত্রাসী হামলার একটা থ্রেট রয়েছে। অ্যান্টনিকে যেয়ে পুরো বিষয়টা দেখতে বলে। এরপরই দেখা যায় এসআই দাস থানার দিকে আসছিল। গাড়িতে তার সাথে আরো একজন কনস্টেবল ছিল, লালু, যে বলছিল আসলে এই এরিয়াটা খুবই উচ্ছৃঙ্খল, এখানে অনেক সন্ত্রাসীদের বাসা, কিন্তু আপনি এখানে আসার পরে পুরো এরিয়াটাই আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে। এইভাবেই দাসের সে প্রশংসা করছিল। এরপরেই দেখা যায় দাস থানায় আসার সাথে সাথেই সব পুলিশ অফিসাররা খুবই সতর্ক হয়ে যায়। আসলে এই দাস খুবই স্ট্রিক্ট, সে একেবারেই হাসি ঠাট্টা মজা পছন্দ করে না। একটু পরেই দেখা যায় আনিস চলে আসে দাসের রুমে এবং তাকে মিষ্টি খাওয়াতে চায়, কারণ আজকেই তার মেয়ে হয়েছে। কিন্তু দাস বলে তাতে কি, এখান থেকে চলে যাও। আর এ থেকেই বোঝা যায় দাস কতটা স্ট্রিক্ট এবং একরোখা টাইপের লোক। এমনকি পেপারে একটি পরিবারের হাসি খুশির ছবি দেখা যাচ্ছিল, কিন্তু মার্কার দিয়ে সে সেটাও মুছে দিচ্ছিল। অন্যদিকে দেখা যায় সেই লোকটাকে তখনও পেটানো হচ্ছিল। লোকটা বারবার বলছিল, সৌমিয়া আমার বোনের মতো, ও আমাদের বাসার সামনেই বড় হয়েছে, আমি ওর সাথে এমনটা কেন করব। অর্থাৎ সৌমিয়ার প্রতিবেশী ছিল এই লোকটা, আর সৌমিয়ার রেপ আর মার্ডার কেসে পুলিশ তাকেই ধরে এনে আসামি বানানোর জন্য চেষ্টা করছে, তাকে প্রচণ্ড টর্চার করছে। একটু পরেই সেখানে দাস চলে আসে। লোকটা দাসের কাছে যেয়ে মিনতি করে, বলে স্যার কয়েকদিন আগে আমার অপারেশন হয়েছে, আমাকে এভাবে টর্চার করবেন না, আমি মারা যাব। কিন্তু লোকটা দাসের গায়ে টাচ করাতেই দাস প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে লোকটার উপরে চেয়ার দিয়ে বাড়ি মেরে বসে। এদিকে কনস্টেবল রাজু এই বিষয়টা দেখছিল। তার একেবারে এই বিষয়টা ভালো লাগে না, কিন্তু তারও কিছু করার ছিল না, কারণ সে শুধুমাত্র একজন কনস্টেবল। এছাড়া এই থানার বেশিরভাগ পুলিশ অফিসারদেরই যে রাজু পছন্দ করে না সেটা তারা জানতো। দেখা যায় স্যান্ডি আর লালু সেখানে দাঁড়িয়েই কথা বলছিল। যখনই তারা রাজুকে দেখে, রাজুকে নিয়ে মজা করতে শুরু করে, তখনই রাজু একটা লাঠি নিয়ে তাদের দুজনকে প্রচণ্ড মারধর করে। আর ঠিক তখনই দেখা যায় এটা ছিল রাজুর কল্পনা, অর্থাৎ রাজুর ইচ্ছে করছিল এখন যদি সে তাদের পেটাতে পারত, কিন্তু সে নিরুপায়। সব অপমান সহ্য করে ভেতরে চলে যায় সে। এদিকে উপল তার কাজ করছিল, হঠাৎ করেই একটা কল আসে। আর ফোনটা রিসিভ করার পরে কিছু একটা শুনে উপল প্রচণ্ড ভয় পেয়ে যায়, জিজ্ঞেস করে কে, আর এরপরে সে ফোনটা রেখে দেয়। অন্য একজন কনস্টেবল বিষয়টা খেয়াল করে। ফোন রেখে দেবার একটু পরেই আবারও ফোন আসে। ফোনটা রিসিভ করতেই সেখানে তারা অ্যান্টনির গলা শুনতে পায়। অ্যান্টনি বলছিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ছেড়ে দাও, বাঁচার আকুতি করছিল। আর এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ফোনটা কেটে যায়। থানার সব পুলিশ অফিসারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তখনই আবার ফোনটা আসে। দাসও সেখানে ছিল। ফোনটা রিসিভ করতেই একজন লোক হ্যালো বলে ওঠে। কনস্টেবল জিজ্ঞেস করে, কে তুমি? লোকটা বলে, আমি হিস্টোরির লেকচারার। কনস্টেবল বলে, এসব ফালতু কথা রেখে বলো অ্যান্টনি কোথায়। লোকটা বলে,
আমি আসলে একটা গেম খেলছি, আর সেই গেমের আমি কিছু উত্তর চাই। আসলে গেমের মধ্যে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছি না, তাই আমি কনফিউজড হয়ে এখানে কল করেছি। দাস রেগে বলে, হয়তোবা কোনো মদখোর কল করেছে, কেটে দাও। ঠিক তখনই সেখান থেকে চিৎকার আসে অ্যান্টনির, স্যার আমি অ্যান্টনি, আমাকে বাঁচান। এটা শুনে সবাই বুঝতে পারে এটা কোনো মদখোরের কাজ নয়, বরং জেনে শুনেই কলটা করা হয়েছে। দাস এই অপরিচিত লোকটাকে বলে, তুমি কি জানো তুমি কাকে কিডন্যাপ করেছো আর তুমি কাদের সাথে খেলতে শুরু করেছো? সেই লোকটা বলে, খেলার তো অনেক আগেই শুরু হয়ে গেছে। দাস প্রচণ্ড রেগে যায় আর তাকে বকাঝকা করতে শুরু করে। সেই লোকটা বলে, স্যার আগে আমার কথা শুনুন, গেমটা খেলুন। গেমটা খেললে আপনি অনেক মজা পাবেন। আমি আপনাকে একটি স্টোরি শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। একটা রাজত্ব, একজন রাজা আর একজন সেনাপতি, আর সেই সেনাপতির আন্ডারে ছিল কিছু সৈন্য। সেই সব সৈন্যের মধ্যে একজন লোভে পড়ে যায়, আর এই জন্য লোভের বশবর্তী হয়ে সে একজন সাধারণ নাগরিককে বেছে নেয় তার লোভ লালসা পূরণ করার জন্য। তো এর মধ্যে ভুলটা কার, রাজার, সেনাপতির, নাকি সেই সোলজারের অর্থাৎ সৈন্যের? অন্যদিকে দেখা যায় এতক্ষণে পুলিশ সেই আননোন নাম্বারটাকে ট্রেস করার কাজে লেগে গেছে। সেই লোকটা বলে, আমি একেবারেই কনফিউজড, আমি উত্তরটা আপনাদের কাছ থেকে চাই, আপনাদের কাছে 1 ঘন্টা সময় রইল। দাস বলে, যদি না করি? সে অপরিচিত লোকটা বলে, একজন সৈন্য আমার কাছেও আছে, 1 ঘন্টা শেষ হবার আগে উত্তরটা চাই, নাহলে ভালো হবে না। ফোনটা কেটে যাবার সাথে সাথেই থানার সবাই অ্যান্টনির খোঁজ করতে শুরু করে। অ্যান্টনি পরিচিত যারা আছে তাদের কল করে, অ্যান্টনি যেখানে যেখানে যেতে পারে সেখানেও কল করে। এছাড়া অ্যান্টনির নাম্বার সেই অপরিচিত নাম্বার ট্রেস করছিল তারা, কিন্তু কোনোটাই ট্রেস করতে পারছিল না। এদিকে দেখা যায় রাজু একটু আড়ালে এসে কাউকে মেসেজ করছিল আর বলছিল, সাবধানে থেকো, আগামীকাল সকাল 8টায় আমি তোমার সাথে দেখা করব। দাস ভাবে অ্যান্টনির কোনো শত্রুই অ্যান্টনিকে কিডন্যাপ করেছে, আর এই জন্য অ্যান্টনির কল ডিটেলসটাও তাড়াতাড়ি বের করতে বলে। এদিকে গীতা চলে আসে দাসের কাছে আর বলে, আমাদের কনস্টেবল বাবু অ্যান্টনির বাসায় গিয়েছে। তখনই তারা বাবুকে ভিডিও কল দিতে বলে, আর বাবু ভিডিও কল দিয়ে অ্যান্টনির পুরো বাড়িটা দেখায়, যেখানে অন্য কেউ ছিল না, কিন্তু পুরো বাড়িটা তছনছ করা ছিল। এছাড়া লকারও ভাঙা ছিল, বোঝা যাচ্ছিল এখানে হয়তোবা ডাকাতি হয়েছে। এছাড়া অ্যান্টনির বাড়িতে অ্যান্টনির ফ্যামিলিরও কেউ ছিল না। অন্যদিকে একটু পরেই আনিস চলে আসে অ্যান্টনির কল ডিটেলস নিয়ে, বলে, আমাদের যে পুরনো ইন্টারোগেশন বিল্ডিংটা ছিল সেখানেই অ্যান্টনি স্যারের মোবাইলটা শেষ লোকেশন পাওয়া গেছে। এছাড়া শেষবারের মতো অ্যান্টনি স্যারের ওয়াইফ ম্যারি তাকে কল করেছিল। এছাড়া অ্যান্টনি স্যার কাউকে কল করেনি, আর অন্য কোনো নাম্বার থেকেও কল আসেনি। এছাড়া অ্যান্টনি স্যারের মোবাইলটা বন্ধ হয়েছে কেরালার কুডিমালি ফরেস্টে। এরপরেই দাস স্যান্ডিকে পাঠিয়ে দেয় সেই পুরাতন ইন্টারোগেশন বিল্ডিংয়ে। অন্যদিকে জোসেফকে পাঠিয়ে দেয় কেরালার সেই বনের ভেতরে। জোসেফ আরও কয়েকজন কনস্টেবল নিয়ে সেখানে চলে যায়। তখনই আমাদের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে পুরাতন সেই ইন্টারোগেশন রুমে অ্যান্টনি যেসব কেসে বিভিন্ন লোকদের ফাঁসানোর চেষ্টা করত তাদেরকেই অবৈধভাবে সেখানে নিয়ে টর্চার করত। একটু পরেই স্যান্ডি দাসকে জানায়, স্যার ইন্টারোগেশন বিল্ডিংয়ের সামনেই অ্যান্টনি স্যারের বাইকটা রয়েছে, কিন্তু এখানে আর কিছুই নেই। দাস জিজ্ঞেস করে, আশেপাশে কি আছে? স্যান্ডি বলে, এর ডানে 1/2 কিলোমিটারের মধ্যে একটা পাঞ্জাবি ধাবা রয়েছে, আর অন্যদিকে বামে 1 কিলোমিটারের মধ্যে পুরাতন একটা হসপিটাল রয়েছে। দাস বলে, এখনই সেই ধাবায় চলে যাও আর সেখানে যেয়ে জিজ্ঞাসাবাদ করো। এরপরেই দেখা যায় দাস আর গীতা কথা বলছিল। গীতা বলে, স্যার এই শহরের বেশিরভাগ মানুষই অ্যান্টনি স্যারকে পছন্দ করত না, আর অ্যান্টনিও স্যার এই এরিয়ার মানুষদের একেবারেই পছন্দ করত না। অনেকেই অ্যান্টনি স্যারের উপরে রেগে রয়েছে, তাই আপনি কাকে সন্দেহ করবেন? অনেকেরই মোটিভ রয়েছে অ্যান্টনি স্যারকে কিডন্যাপ করার। এদিকে দেখা যায় সোমিয়ার রেপ আর মার্ডার কেসটাতে যে লোকটাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল তাকে মেরে প্রচণ্ড আহত করে ফেলে, আর এরপরে সেই সেলটাতে রেখে দেয় যে সেলটাতে সেই বৃদ্ধ লোকটাকেও রাখা হয়েছিল। এর একটু পরেই দেখা যায় স্যান্ডি আবারও দাসকে জানায় সেই ধাবাটা বন্ধ, আর এখানে অ্যান্টনি স্যার আসেনি। দাস সাথে সাথে বলে ধাবার ভেতরে যেয়ে চেক করার জন্য। তখনই স্যান্ডি সেখানে চলে যায় আর দেখা যায় ভেতরে গোবিন্দা এবং তার গ্যাংয়ের লোকেরা মদ খাচ্ছিল। দাস বলে, তুমি ওদের উপরে নজর রাখো, আমি সেখানে আরো পুলিশ পাঠাচ্ছি, ওদেরকে হাতছাড়া করা যাবে না, অ্যারেস্ট করতে হবে। তখনই দাস লালুকে বলে আরো কয়েকজন কনস্টেবল নিয়ে সেখানে চলে যাবার জন্য। একটু পরে গীতা দাসকে জানায় এই গোবিন্দা রাউডি ছিল, সন্ত্রাসী ছিল, কিন্তু এখন সে পলিটিক্সে যোগ দিয়েছে। এছাড়া এখন সে পঞ্চায়েত প্রধানও। আর এই গোবিন্দার সাথে অ্যান্টনি স্যারের একটা বিবাদ লেগে রয়েছে। আসলে একটা আদিবাসী মেয়ের কেসটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়।
এর একটু পরেই জোসেফ জানায় যে তারা সেই বনে এসেছে, জঙ্গলের আশেপাশে বা ভেতরে, এমনকি এখানে কোনো মানুষ আসারও কোনো চিহ্ন নেই। দাস ভাবতে থাকে অ্যান্টনির সাথে আসলে কি হলো, তাহলে কারা ওকে কিডন্যাপ করতে পারে। ঠিক তখনই দেখা যায় লালু এবং বাকি কনস্টেবলরা গোবিন্দা এবং তার গ্যাংকে ধরে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে দাস তাকে কলার ধরে জিজ্ঞেস করে অ্যান্টনি কোথায়, আর তুমি অ্যান্টনিকে কিছু করে পালাতে পারবে না। গোবিন্দা বলে অ্যান্টনি কোথায় সেটা আমি কি করে বলবো, আর আমি ওকে কেন কিছু করতে যাব। দাস তাকে বারবার টর্চার করে, কিন্তু গোবিন্দা বলে অ্যান্টনির ব্যাপারে সে কিছুই জানে না। ঠিক তখনই আবারও কল বেজে ওঠে, দেখা যায় একই নাম্বার। ফোনটা রিসিভ করতেই সেই লোকটা বলে আমি তো ভেবেছিলাম তোমরা উত্তরটা খুঁজবে, কিন্তু তোমরা তো ভুল দিকে এগোচ্ছ, আর সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দাস তাকে প্রচন্ড গালাগালি করতে থাকে। সেই লোকটা বলে ঠিক আছে, বুঝেছি, আপনাদের গেম খেলাতে মনোযোগ নেই, আমি আরো 10 সেকেন্ড সময় বাড়িয়ে দিলাম। আর ঠিক তখনই দেখা যায় অ্যান্টনি বারবার বলছিল স্যার আমাকে বাঁচিয়ে নিন। একটু পরেই একটা গুলির শব্দ আসে, আর অ্যান্টনির কণ্ঠস্বরটা একেবারে নিশ্চুপ হয়ে যায়। থানার সবাই চমকে যায় আর বুঝতে পারে অ্যান্টনিকে মেরে ফেলেছে সেই লোকটা। এদিকে দেখা যায় রাজুর ফোনে একটা ফোন আসে, কিন্তু তাড়াতাড়ি সেই ফোনটা সে কেটে দেয়। অন্যদিকে দেখা যায় অপরিচিত লোকটা ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় যদিও গোবিন্দার এই কেসে একেবারে হাত ছিল না, কিন্তু তারপরও তাকে লকআপে আটকে রাখা হয়। এক মুহূর্ত পরেই আনিশ দাসকে বলে স্যার অ্যান্টনি স্যারের নাম্বারটা ট্র্যাক করা যাচ্ছে। তারা দ্রুত গাড়ি নিয়ে সেখানে যেতে শুরু করে। আনিশ থানার ভেতর থেকেই তাদের লোকেশন বলে দিচ্ছিল। দেখা যায় তারা সেই জঙ্গলে চলে যায়। জঙ্গলের একটা জায়গায় যাওয়ার পরে দেখতে পায় ছোট একটা বস্তায় মোড়ানো কিছু একটা। এছাড়া পাশেই রয়েছে অ্যান্টনির ফোনটা, আর এখান থেকেই লোকেশনের সিগন্যাল যাচ্ছিল। এরপরে যখন বস্তার মুখটা খোলা হয় তারা সবাই শকড হয়ে যায়, কারণ সেটা ছিল অ্যান্টনির কাটা মাথা। সেখানে থাকা পুলিশ অফিসাররাও ভয় পেয়ে যায় যে কার এমন সাহস যে একজন পুলিশ অফিসারের মাথা কেটে সেটা আবার এখানে রেখে যায়। এদিকে লালু আর গীতা সহ অনেক পুলিশ অফিসাররাই প্রচন্ড রেগে যাচ্ছিল আর বলছিল এক্ষুনি যেই হোক না কেন আমরা তাকে ছাড়ব না। একটু পরেই অ্যান্টনির স্ত্রী এবং তার ছেলে সেখানে চলে আসে। অ্যান্টনির এই অবস্থা দেখে তার স্ত্রী তো কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা সেখানে চলে আসে, অ্যান্টনির কাটা মাথা নিয়ে যায়, এছাড়া এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। এদিকে থানায় আসার পরে দাস যখন তার হায়ার অফিসারকে অ্যান্টনির এই মৃত্যুর খবরটা জানায়, সে হায়ার অফিসার বলে কি বলছে এসব, একটু আগেই তো ওর সাথে আমার কথা হলো। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, খুনিকে খুঁজে বের করো, কিন্তু এই বিষয়টা এখন আমি উপর মহলে কোনোভাবেই জানাতে পারছি না, কারণ কালকের সিএম এর মিটিংটা না হওয়া পর্যন্ত আমরা এখন কোনো কিছুই নিয়ে ভাবতে পারছি না। এদিকে স্যান্ডি বলে স্যার এসব ঘটনা এছাড়া এই খুনটা দেখার পরে আমার 2 থেকে 3 বছর আগের একটা ঘটনা মনে পড়ছে। অ্যান্টনি স্যারের একজন বন্ধু ছিল মানি, আর মাঝে মধ্যেই সে এখানে যাওয়া আসা করত, অ্যান্টনি স্যারের সাথে গল্প করত। দুজনের সাথে দুজনের খুব ভালো সম্পর্ক ছিল, আর এরপরেই দুজনে মিলে একটা চিট ফান্ডের বিজনেস করতে শুরু করে। প্রথম অ্যান্টনি স্যারকে অনেক বেশি প্রফিট দিত সেই মানি, কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কটা বদলে যায়। একদিন মানি থানায় আসে এবং অ্যান্টনি স্যারকে গালাগালি করে, বলে সে তাকে বিজনেসে ধোকা দিয়েছে, সে তাকে ছাড়বে না। অ্যান্টনি এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়, আর এরপরেই একটা এটিএম এর রবারি কেসে মানিকে ফাঁসিয়ে জেলে ভরে দেয়, আর এতে করে তার পরিবারও তাকে রেখে চলে যায়। মানসিকভাবে ভেঙে পড়ে মানি। সাথে সাথেই দাস সেই জেলে কল করে এবং মানির ব্যাপারে জিজ্ঞেস করে। সেখান থেকে জানানো হয় মানি একটা সময় পাগল হয়ে যায়, যার ফলে তাকে মানসিক হসপিটালে ভর্তি করানো হয়, আর এখন সে সেখানেই রয়েছে। তখনই তারা বুঝতে পারে এটা হয়তোবা মানির কাজ নয়। এরপরে অ্যান্টনির স্ত্রী ম্যারিকে জিজ্ঞাসাবাদ করা হয়। দাস ম্যারিকে জিজ্ঞেস করে অ্যান্টনি কি ডিউটি থেকে বাসায় ফিরেছিল। ম্যারি বলে না, তার বাসায় ফেরার কথা ছিল। যখনই রাত 8টায় কলিং বেল বাজে আমি ভেবেছি অ্যান্টনি এসেছে। দরজা খুলতেই একজন মুখোশ পরা লোক ভেতর ঢুকে যায় আর আমার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে যাতে চিৎকার করতে না পারি। এরপরে আমাকে আর আমার ছেলেকে একটি রুমে আটকে রেখে সে চলে যায় অন্য একটা রুমে। আমি লকার ভাঙার শব্দ পাই। এরপরে সেখান থেকে সব টাকা পয়সা নিয়ে যখন সে আবারও আমাদের রুমে চলে আসে তখনই তার সাথে আমার ধস্তাধস্তি হয়, আর একটা সময় তার মুখোশটা খুলে যায়। লোকটা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ম্যারি লোকটার বর্ণনা দিতে গিয়ে বলে লোকটা মুসলিম ছিল, মালায়ালি এবং কান্নাডার মিক্স ছিল, আর এরপরেই তাদের থানায় এই ধরনের যতজন লোক রয়েছে তাদের সবার ফাইল ম্যারিকে দেখাতে থাকে, কিন্তু কাউকেই পাওয়া যাচ্ছিল না। একটা সময় জোসেফ যখন মোবাইল থেকে একটা ছবি ম্যারিকে দেখায়, ম্যারি অবাক হয়ে যায়। ম্যারির সাথে সাথে চিনতে পেরে যায় আর বলে হ্যাঁ এই লোকটা এসেছিল আমার বাসায়। লোকটার নাম ছিল সেলিম। তারা সেখানে চলে যায় সেলিমকে ধরার জন্য। এদিকে রাজু জোসেফকে জিজ্ঞেস করে স্যার
এরা কোথায় যাচ্ছে আর আমাকে সাথে কেন নিল না? জোসেফ তখনই সেলিমের ছবিটা দেখায়। রাজু অবাক হয়ে যায়, বলে এর কি দোষ, একে কেন ধরতে গেল? এদিকে সেলিমকে দেখা যায় তার দোকানেই ছিল, কিন্তু যখনই বৃষ্টির মধ্যে সে গাড়ি আসার শব্দ শুনতে পায় জানালা দিয়ে উকি মারে, আর যখনই পুলিশের গাড়ি দেখতে পায় তাড়াহুড়ো করে সে কিছু কাগজ ছিঁড়তে শুরু করে, আর এরপরে সে কাগজগুলোতে আগুন ধরিয়ে দেয়। একজন কনস্টেবল আগে থেকেই সেখানে চলে এসেছিল। সে বারবার সেলিমকে দরজা খুলতে বলছিল, কিন্তু সেলিমকে দেখা যায় পুরো দোকান এবং নিজের বডিতেই সে পেট্রোল ঢেলে দেয়। ওই সময়টাতে দাস ফোর্স নিয়ে সেখানে চলে আসে, কিন্তু দরজা ভাঙার বা খোলার আগেই সেলিম নিজের গায়ে আগুন দিয়ে দেয়। পুরো দোকান আর সেলিম আগুনে জ্বলে যায়। সাথে সাথে আগুন নিভিয়ে সেলিমকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এরপরেই দাস আবার থানায় চলে আসে আর তার হায়ার অফিসারকে জানায় অ্যান্টনির খুনিকে তারা ধরে ফেলেছে। থানার সবাই একটু রিল্যাক্স হয়ে গিয়েছিল যে অ্যান্টনির খুনিকে তারা ধরতে পেরেছে। ঠিক সেই সময় আবার ফোন বেজে ওঠে। আবারও সবার বুকের ভেতরটা কেঁপে ওঠে। যখনই ফোনের কাছে জোসেফ যায় দেখতে পায় সেই একই নাম্বার। ফোনটা রিসিভ করতেই লোকটা বলে, সবাই সেলিম ভাইয়ের জন্য 5 মিনিট নীরবতা পালন করুন, সে যেন দ্রুত সুস্থ হয়ে যায়। দাস রেগে গিয়ে বলে, তোরা কতজন আছিস? পারলে আমার সামনে চলে আয়, আমি তোদেরকে কিছুক্ষণের মধ্যেই ধরে ফেলবো। লোকটা বলে, সেটা তো পরের বিষয়, আগে আমার গল্পটা শুনুন। এবারের গল্পটা একটু ভিন্ন রকম, সেটার উত্তর আপনাকে দিতে হবে। সেই সেনাপতির আন্ডারেই আরও একজন সৈন্য ছিল, যার মাথায় কুবুদ্ধি আসে যে সেনাপতিকে সরিয়ে সে নিজেই সেনাপতি হবে, আর এই জন্য সে আবারও একজন সাধারণ নাগরিককেই ব্যবহার করে। তো বলুন, এবার দোষটা কার? সেই নাগরিকের, সেই সেনাপতি, নাকি সেই রাজার? উত্তর খুঁজে বের করুন। আপনাকে আরও 1 ঘন্টার সময় দেওয়া হলো। ঠিক ওই সময়টাতে রাজু চলে আসে বাইরে থেকে আর বলে, গীতা ম্যাডামের মোবাইলটা টয়লেটের বাইরেই পড়েছিল, গীতা ম্যাডামকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই পুলিশ স্টেশনের সবাই বুঝে যায় নেক্সট টার্গেট গীতা, এবং গীতাকেও কিডন্যাপ করা হয়েছে। তাড়াতাড়ি সবাই থানার আশেপাশে যে গীতাকে খোঁজা শুরু করে দেয়, কিন্তু গীতাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে তারা আবারও পুরনো সেই সব ফাইলগুলো ঘাঁটতে থাকে যে কে হতে পারে এমন শত্রু যে একের পর এক পুলিশদের কিডন্যাপ আর খুন করে চলেছে। এছাড়া বাইরে যেসব পুলিশ অফিসাররা টহলরত ছিল তাদের সবাইকে থানায় ব্যাক করতে বলা হয়। এরপরে জোসেফ এবং আরও কয়েকজন পুলিশ অফিসার মিলে সেলিমের ছেলে আশরাফের কেস ফাইলটা বের করে। আসলে তারও একটা কেস ফাইল ছিল, আর দাসকে বলে এই ঘটনাটা 2011 সালের, যেখানে এই আশরাফ একজন ক্রিকেটার ছিল। সে খুবই ভালো ক্রিকেট খেলতো, এমনকি রানাজি ক্রিকেট টিমেও তার সিলেকশন হয়ে গিয়েছিল। তখনই রাজু কল্পনা করতে থাকে আসলে রাজু আর সেলিমের সাথে সম্পর্কটা খুব ভালোই ছিল। আশরাফও তাকে অনেক শ্রদ্ধা করত। কিন্তু এর কিছুদিন পরেই অ্যান্টনি এবং গীতা এই আশরাফকে একটা মার্ডার কেসের অ্যাকিউজড বানিয়ে দেয় এবং তাকে একটা কেসের প্রধান আসামি হিসেবে ফাঁসিয়ে দেয়। এতে করে আশরাফ একেবারে ডিপ্রেশনে পড়ে যায়, সে সুইসাইড করে বসে। আর তখন থেকেই সেলিম পুলিশকে ঘৃণা করতে শুরু করে, কারণ সেলিম মনে করত পুলিশের কারণেই তার ছেলে সুইসাইড করেছে। এরপরেই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এই অ্যান্টনি আর গীতা কিভাবে বিভিন্ন কেস সমাধান করার জন্য বিভিন্ন নিরপরাধ মানুষদের কেসে ফাঁসিয়ে তারা এই কেসগুলো ক্লোজ করে দিত। আসলে যারা ধনী লোক ছিল, যারা কোনো ক্রাইম করতো এই এরিয়াতে, অ্যান্টনি আর গীতা তাদের কাছ থেকে টাকা নিয়ে এই এরিয়ারই কিছু নিরপরাধ মানুষদের ধরে তাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিত। আর এভাবেই তারা অনেক কাজ করেছে। ঘটনা বর্তমানে চলে আসে। গীতাকে যখন তারা খুঁজে বেড়াচ্ছিল তখনই দুটি ছেলে পুলিশকে বলে, স্যার, আমরা সন্দেহভাজন কয়েকজন লোককে জঙ্গলের এই দিকটায় যেতে দেখেছি। পুলিশ উল্টো তাদেরকে নিয়ে সেদিকটা খোঁজা শুরু করে। কিছু দূর আসার পরে সেখানে তারা একটা পোড়া বাড়ি দেখতে পায়, পুরনো ভাঙা বাড়ি। আর তখনই তারা বুঝতে পারে এখানেই খুনিরা ছিল, কারণ সেখানে তখনও অ্যান্টনির জুতা, ঘড়ি এবং আরও রক্তের দাগ পড়েছিল। কিন্তু সেখানে কোনো খুনিকেই খুঁজে পাওয়া যায় না। দাস বুঝতে পারে পুলিশ যেখানে এসেছে তারা আগেই খবর পেয়ে গেছে, এই জন্য তারা সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে রাত 1টা বেজে গেছে, এখনও গীতার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখনই সেখান থেকে আসার সময় স্যান্ডি দাসকে বলে, স্যার, কিছুদিন আগেই গীতা ম্যাডাম আমাকে বলেছিল যে আমাদের পুলিশ অফিসারদের দিকে কেউ হয়তোবা নজর রাখছে, 24 ঘন্টা আমাদের ইনফরমেশন কালেক্ট করছে। কিন্তু তখন আমরা বিষয়টাতে গুরুত্ব দেইনি। হতে পারে সেই খুনি এই কাজগুলো করছিল। এদিকে সেই দিক থেকে আসতে আসতে 1 ঘন্টার সময় শেষ হয়ে যায়। রাস্তার মাঝেই তারা একটি বস্তা দেখতে পায়। সেই বস্তার মুখটা খুলতেই আবারও তারা ভয়ে শকড হয়ে যায়, কারণ সেখানে ছিল গীতার কাটা মাথা। দাসের মাথা খারাপ হয়ে যায়। অন্য পুলিশরাও
প্রচণ্ড ভয় পেয়ে যায়। পুলিশদের এভাবে একে একে নৃশংসভাবে কেই বা খুন করছে। থানায় আসার পরেই দাস জোসেফকে বলে, গীতা আর অ্যান্টনি মিলে যেসব কেস হ্যান্ডেল করেছে সবগুলো কেসের লিস্ট বের করো। এদিকে দাস ভেবে পাচ্ছিল না এত ভয়ঙ্কর কাজগুলো আসলে কারা করছে। পুষ্পাগিরিরই কেউ একজন করছে, কিন্তু কে? অনেকক্ষণ ভাবার পরে তার একটা কেসের কথা মনে পড়ে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই অ্যান্টনি, গীতা এবং দাস সহ আরও কয়েকজন পুলিশ অফিসার কয়েকজন কয়েদিকে জঙ্গলে নিয়ে আসে। আর সেখানে নিয়ে আসার পরেই সেই 4 জনের মধ্যে একজনের নাম ছিল সুরি, যে ছিল এদের লিডার। আসলে এরা একটা গ্রুপ ছিল। এই গ্রুপ মিলেই একটা কেস নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করছিল, আর এই জন্য তাদেরকে আতঙ্কবাদী হিসেবে নাম দিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে। আর এখন সেই কেসের ভিত্তিতেই তাদের ইনকাউন্টার করার জন্য জঙ্গলে নিয়ে আসে। সুরির সামনেই একে একে তার 3 সঙ্গীকেই ইনকাউন্টার করে মেরে ফেলে, কিন্তু সুরি কোনোভাবে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যাবার আগে বলে যায়, আমি আবারও ফিরে আসব এবং তোমাদের প্রত্যেকের কাছ থেকে প্রতিশোধ নেব। পুলিশ এরপরে সুরিকে ধরার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল। দেখা যায় থানার বাইরে এখনও সেই পোস্টারটা লাগানো রয়েছে। দাসের মনে হতে থাকে এই সুরি হয়তোবা এই খুনগুলো করছে। এদিকে দাস রাজুকে জিজ্ঞেস করে, 8 মাস আগে সুরিকে ইনকাউন্টার করার সময় সে যে পালিয়ে গিয়েছিল তোমার মনে আছে? রাজু বলে, হ্যাঁ। এখনো তার আর আমরা কোনো ইনফরমেশন পাইনি। এছাড়া খবর পেয়েছি কিছুদিন আগে তার ছেলে এবং তার স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিছুক্ষণ পরেই দেখা যায় লালু সেই থানারই বাইরে যেসব পুলিশরা পোস্টিংয়ে ছিল তাদের সবাইকে থানায় নিয়ে আসে। এছাড়া থানার বাইরে যে 2টো রোড ছিল, 2টো রোডেই তারা ব্যারিকেড দিয়ে দেয় যাতে কেউ থানার কাছাকাছি আসতে না পারে। এমনকি কয়েকজন পুলিশ অফিসারকে থানার বাইরে তারা গানসহ বসিয়েও দেয়, যদি সন্দেহজনক কাউকে দেখে তাহলেই যেন গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জোসেফ দাসকে জানায়, গীতা আর অ্যান্টনি মিলে 2011 সাল থেকে এই পর্যন্ত 55টা কেস ইনভেস্টিগেশন করেছে। দাস বলে, ঠিক আছে, এক কাজ করো, 10 ফেব্রুয়ারি 2013 সাল ওই সময় থেকে 2016 সাল এই সময়টা পর্যন্ত কতগুলো কেস তারা দুজনে মিলে সলভ করেছে সেটা দেখো। জোসেফ বুঝতে পারে না। তখনই দাস বলে, ওই দিন থেকে আমি এই থানায় জয়েন হয়েছি, তাই সেই কেসগুলোতে আমিও ছিলাম। দেখো কোন কোন কেসগুলোতে আমরা 3 জন একসাথে ইনভেস্টিগেশন করেছি। তখনই দাস দেখতে পায় রাজু মোবাইলে কিছু একটা করছিল। এরপরে সে ফোনটা রেখে দেয়। তখনই দাস রাজুর কাছে আসে আর বলে, ফোনে কি করছিলে? কার সাথে তুমি এসএমএস করছিলে? রাজু বলে, স্যার কিছু নয়, এটা আমার ফ্যামিলি ম্যাটার। ঠিক তখনই দাস তাকে সন্দেহ করতে শুরু করে, কারণ এই থানার ভেতরে রাজুই ছিল একমাত্র অন্যরকম পুলিশ অফিসার যে সবাইকে ঘৃণা করত। আর এই জন্য বাকি কয়েকজন পুলিশ অফিসারকে দিয়ে জোর করে রাজুর মোবাইলটা চেক করায় এবং তার মোবাইলের কল ডিটেলস বের করতে বলে, কারণ দাস এখন কাউকেই সন্দেহের বাইরে রাখছিল না। তখনই বাইরে থেকে কয়েকজন পুলিশ অফিসার খবর দেয় 2টো বাইক থানার দিকে আসছে। এই জন্য সাথে সাথে সবাই বাইরে চলে আসে। দেখা যায় 2টো বাইকের মধ্যে একটা বাইক অন্য রাস্তায় চলে যায়, কিন্তু অন্য একটা বাইক সেই থানার দিকে আসছিল। অন্য পুলিশরা বলছিল শুট করার অর্ডার দিন, দাস তাদের থামতে বলছিল। ঠিক তখনই দেখা যায় সেটা ছিল পুলিশ অফিসার নায়ের। দাস তাকে জিজ্ঞেস করে, তুমি তো মাইশোরে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? নায়ের তাকে বলে, সে আসলে মাইশোরে যায়নি, তার মেয়ের শরীর অসুস্থ, এই জন্য সে পারমিশন নিয়ে বাসায় চলে গিয়েছিল। আর সেখান থেকেই সে খবর পায়, দেখার জন্য এখানে এসেছে। এরপরে তারা সবাই মিলে আবারও ভেতরে চলে আসে। ভেতরে আসার পরেই দাস রাজুকে জিজ্ঞেস করে, তোমার সাথে খুনির সম্পর্ক কি? রাজু বলে, স্যার এগুলো কি বলছেন? আমার সাথে খুনির কেন সম্পর্ক থাকবে? আমি আমার ডিপার্টমেন্টকে কেনই বা ধোকা দিতে যাব? তখনই নায়র বলে, হ্যাঁ স্যার, আপনি ওকে কেন সন্দেহ করছেন? গত 6 বছর ধরে আমি ওকে চিনি। তখনই দাস আর লালু রেগে যায় আর বলে, তোমাকে এখানে কেউ কথা বলতে বলেনি, আমি রাজুর সাথে কথা বলছি। এরপরে আবারও ফোনটা বেঁচে ওঠে। সবাই দেখতে পায় থানার ভেতরের সব পুলিশ অফিসাররাই রয়েছে। সে অপরিচিত লোকটা বলে, আমার গল্পে সেই সেনাপতি নিজের বুদ্ধি কাটিয়ে তার সেনাদের কিছু সময়ের জন্য নিরাপদে রেখে দিয়েছে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। দাস আবারও রেগে যায়। সেই অপরিচিত লোকটা বলে, স্যার এইসব কথা রাখুন, আমার কি হবে সেটা পরে দেখে নেব, কিন্তু আমার নতুন গল্পটা শুনে নিন। আরও একটা সৈন্যের গল্প। সেই সৈন্যের জীবনে আসলে এমন একটা দুর্ঘটনা ঘটে যার ফলে সে নারী বিদ্বেষী হয়ে যায়। এরপরে সেই রাজ্যে কোনো মেয়ে অল্প একটু ভুল করলেও সেটাকে অনেক বড় করে দেখত সেই সৈন্য। এছাড়া সেই নারীকে শাস্তি দেবার জন্য সে সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি বানিয়ে ফেলত। কথাগুলো শোনার পরে সবাই ভাবতে থাকে, এ কে হতে পারে? খুনি কোন পুলিশ অফিসারের দিকে ইঙ্গিত করছে? কারণ এর আগে এই খুনি যে 2টি ইঙ্গিত করেছিল সে 2জন পুলিশ অফিসার, অর্থাৎ অ্যান্টনি এবং গীতাকে নিয়ে বলেছিল। তাহলে এটা কার?
এইদিকে খুনি বলে 1 ঘন্টা সময় দিলে তুমি ইনভেস্টিগেশন করে সেটা নষ্ট করে ফেলো, আমি তোমাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। এদিকে সবাই ভাবছিল সেই খুনি কার কথা বলছে। ঠিক ওই সময়টাতে দেখা যায় নায়ার গান তাক করে দাসের দিকে, অর্থাৎ খুনি নায়ারের কথাই বলছিল। নায়ার দাসকে গান পয়েন্টে নিয়ে নেয়, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে সেই খুনি ফোনে বলছিল নায়ারকে যে তুমি এদের ফাঁদে পা দিও না, গান রাখলেই এরা তোমাকে মেরে ফেলবে। ঠিক ওই সময়টাতে দেখা যায় পেছন থেকে অন্য একজন পুলিশ অফিসার নায়ারকে গুলি করে মেরে ফেলে। আসলে এই থানার নিরাপত্তার জন্য অন্য থানা থেকে কয়েকজন পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যে একজন পুলিশ অফিসার নায়ারকে গুলি করে মেরে ফেলে। আসলে নায়ার তো আর জানতো না থানায় কি হচ্ছে, আর যখনই সে শুনেছে খুনি তারই কথা বলছে, সে ভয় পেয়ে দাসের দিকে গান তাক করে। এদিকে নায়ার যখনই গান তাক করে দাস ভেবে নেয় সে খুনির সাথে, আর খুনি তখন তাকে উস্কে দিচ্ছিল ফোনে। সবকিছু মিলিয়ে খুনি প্ল্যান কাজ করে যায়, আর নায়ার সেখানেই মারা যায়। থানার ভেতরে একজন পুলিশ অফিসারের খুন, এটা দেখার পরে সবাই আরো বেশি প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় অন্য একজন পুলিশ অফিসার দাসকে নায়ারের ব্যাপারে বলছিল। আসলে একটা দুর্ঘটনায় তার পা হারিয়ে ফেলে, আর এরপরেই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। আর তখন থেকেই নায়ার একেবারে অন্যরকম হয়ে যায়। যদিও সে তার মেয়েকে ভালোবাসত, কিন্তু সে অন্য কোনো মহিলাদের একেবারেই সহ্য করতে পারত না। এদিকে আনিশ রাজুর কল ডিটেলসের কথা বলে, আর বলে তার মেয়ে এবং তার আত্মীয় ছাড়া আর কারো কল ডিটেলস সেখানে পাওয়া যায়নি। আসলে তার স্ত্রী মারা যাবার পরে সে নিজের জীবনের ভুলটা বুঝতে পারে, আর এই জন্য সে কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু নিজের মেয়ের কথা ভেবে সেটা আর করতে পারেনি। তার স্ত্রীর মৃত্যুর পরে থেকেই রাজু এই থানার সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেয়। সে নিজেকে একটা আয়ত্তর মধ্যে বেঁধে রাখে। সবকিছু চেক করার পরে অবশেষে দাস বুঝতে পারে রাজুর আসলে খুনির সাথে কোনো সম্পর্ক নেই। কিছুক্ষণ ভাবার পরেই দাস চলে আসে জোসেফের কাছে। 2013 থেকে 2016 মধ্যে যেসব ফিমেল কেস এই থানায় ইনভেস্টিগেশন করা হয়েছে সেগুলোর লিস্ট খুঁজে বের করতে বলে। তখনই অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে এই 4 জন মিলে, অর্থাৎ অ্যান্থনি, গীতা, নায়ের এবং দাস, তারা অনেক মেয়েকেই ফাঁসিয়েছে। কাউকে মিথ্যে খুনের আসামি বানিয়েছে, কাউকে বা ড্রাগস কেসে ফাঁসিয়ে দিয়েছে, আবার কাউকে খুন করে সেটাকে বানানো হয়েছে সুইসাইড। ড্রাগস নেওয়ার পরে সে সুইসাইড করেছে। এমন অনেক কাজই করেছে তারা। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। আনিশ দাসকে এসে বলে নায়ের স্যারের সাথেও খুনির কোনো সম্পর্কই ছিল না, তার ফোন ডিটেলস থেকেও আমরা কিছুই পাইনি। ফোনে ওই সময়টাতে নায়েরকে শুধুমাত্র উস্কে দিচ্ছিল সেই খুনি। এদিকে জোসেফ এসে দাসকে জানায় 2013 থেকে 2016 পর্যন্ত টোটাল 12টা ফিমেল কেস ইনভেস্টিগেশন করা হয়েছে, যার মধ্যে 8টাই ছিল এখানকার কলোনির। এটা শুনে দাস একটু অবাক হয়। এরপরেই দাস সেই সব 12টি কেসের সাথে যারা যুক্ত ছিল সেই সব কেসের আসামির পরিবারের সাথে যোগাযোগ করতে বলে, তাদের ফোন নাম্বার কালেক্ট করতে বলে। তখনই দেখা যায় হায়ার অফিসার তাদের ভিডিও কনফারেন্সে কল করে। তখনই হায়ার অফিসার দাসকে প্রচণ্ড বকাঝকা করে আর বলে শুধুমাত্র তোমার বেখেয়ালির জন্য এবং বোকামির জন্য আজকের এই পরিস্থিতি। তোমার বিরুদ্ধে আগেও এরকম অনেক কমপ্লেন এসেছে, কিন্তু আজকে যা হচ্ছে সেগুলো আমাদের হাতের বাইরে চলে গেছে। তখনই দেখা যায় আবার সে খুনি কল করে। এবার সেই ডিওয়াইএসপির সাথে সে কথা বলতে থাকে। সেখানে সে আবারও একটি গল্প বলে এবং আরও একজন পুলিশ অফিসারকে সেখানে ইঙ্গিত করে, আর সেটা ছিল লালু, আর বলে লালুকে তার কাছে পাঠিয়ে দেবার জন্য। ডিওয়াইএসপিতে রেগে যায়, আর তখনই সেই খুনি ডিওয়াইএসপির মেয়ে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে সব কিছু বলে দেয়। এমনকি পুলিশ অফিসারদেরও সবার ঠিকানা সে বলে দেয়, আর এই জন্য বলে সে যা বলবে পুলিশদের তাই করতে হবে। কিছুক্ষণ পরে লালুকে একটা ব্রিজের কাছে চলে আসতে হবে, নয়তোবা ডিওয়াইএসপির মেয়ে এবং অন্যান্য পুলিশ অফিসারদের পরিবারকেও সে মেরে ফেলবে। এতে থানায় থাকা বাকি পুলিশ অফিসাররা প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে লালু তো একেবারে শেষ হয়ে যায়। সবাই বাইরে এসে ব্যস্ত হয়ে পড়ে প্রত্যেকের পরিবারকে সাবধান করার জন্য। অন্যদিকে লালু কি করবে বুঝতে পারছিল না। একটু পরে ডিওয়াইএসপি দাসকে আবারও কল করে আর বলে পুরোপুরি পুলিশ প্রোটেকশন দিয়ে। দাস বলে ওর পরিবর্তে আমি যাব, কিন্তু ডিওয়াইএসপি বলে পাগলামি করো না, খুনি এই বিষয়টা জানতে পারলে হিতে বিপরীত হতে পারে, এজন্য লালুকে বলে চলে যাবার জন্য। অন্যদিকে লালু ভয় পেয়ে যায় আর বলে স্যার আমি চাকরি ছেড়ে দেব, কিন্তু তারপরেও সেখানে যাব না। ডিওয়াইএসপি বলে খুনিকে ধরার এই একটা মাত্র সুযোগ, তুমি সেখানে যাবে কিন্তু তোমার চারপাশে পুলিশ থাকবে। যখনই খুনি তোমার কাছে আসবে খুনিকে আমরা ধরে ফেলবো, বিশ্বাস করো তোমার কিছুই হবে না। এরপরেই তারা একটা প্ল্যান করে, সেখানে তারা লালুকে কিভাবে রাখবে, কোথায় কোথায় পুলিশ থাকবে সেই সব কিছু, আর সবকিছু প্ল্যান করে তারা বেরিয়ে পড়ে।
এদিকে দাস রেগেমেগে চলে আসে সেই কলোনিতে এবং চিৎকার করে বলতে থাকে, কারা পুলিশদের খুন করছো, বাইরে বেরিয়ে আসো, সাহস থাকলে আমার মুখোমুখি হও। তখনই ঘুম থেকে জেগে যায় কলোনির সবাই, তারা বাইরে বের হয়ে আসে। আসলে দাস সন্দেহ করছিল এই কলোনি থেকে কেউ হয়তোবা পুলিশদের একে একে মেরে ফেলছে। সে কলোনির লোকদের ওপরে চড়াও হতে শুরু করে, কলোনির লোকেরাও তার উপরে চড়াও হতে যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে ডিওয়াইএসপি দাসকে কল করে আর বলে, কোনো প্রমাণ ছাড়া কলোনির লোকদের এভাবে দোষারোপ করা ঠিক নয়, তুমি থানায় চলে আসো। সেখানে আরও 2 জন কনস্টেবল ছিল যারা দাসকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। পুলিশ সেখান থেকে চলে আসার পরপরই কলোনির লোকেরা বলতে থাকে, আমাদের চুপ করে আর থাকলে চলবে না, এই থানার পুলিশরা আমাদের যা ইচ্ছা তাইভাবে ব্যবহার করছে, আমাদের উপরে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। দাস আবারও থানায় চলে আসে। এরপরে সে একের পর এক কেস ফাইলগুলো দেখছিল। অন্যদিকে জোসেফ এবং বাকি পুলিশ অফিসাররা খবর পায় লালুকে যেখানে পাঠানো হয়েছিল সেখান থেকে খুনি লালুকে উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু পুলিশ টেরও পায়নি। আর একটা সময় লালুকে মেরে ফেলে। এরপরে সেই খুনি আবার থানায় কল করে। দাস ফোনটা রিসিভ করতেই খুনি বলে, স্যার, আমি তো ভেবেছিলাম আপনি আসবেন, আপনি এখানে আসলেন না, এটা আমার জন্য অনেক ক্ষতি হয়ে গেল। ভালো করে শুনে রাখুন, কারণ আমার কণ্ঠস্বরটা এবারই শেষবারের মতো শুনবেন। রাগে চিৎকার করতে থাকে দাস আর বলে, পারলে আমার সামনে এসো। খুনি বলে, আমি আসব, কিন্তু আমার শেষ গল্পটা শুনুন। সেই সেনাপতির গল্প, যার জীবনের এক ঘটনার জন্য তার জীবন থেকে হাসি খুশি সব মুছে গিয়েছিল, আর সে এমন একজন লোকে পরিণত হয়েছিল যে অন্যের হাসি খুশি পর্যন্ত দেখতে পারত না। আর এভাবেই কয়েকদিন কেটে যাওয়ার পরে সে একটা স্যাডিস্ট ক্যারেক্টারে পরিণত হয়, যাকে সবাই ঘৃণা করত, কিন্তু ভয়ে কিছুই বলতে পারত না। আর তার এই স্বভাবের জন্য অনেকেই তাদের জীবন থেকে তাদের সুখ শান্তি হারিয়ে ফেলেছে, তার মধ্যে আমি একজন, কারণ আমিও সেই রাজ্যেরই একজন নাগরিক ছিলাম। আর আমি আমার জীবনের খুশি হারিয়ে ফেলেছি 2015 সালের 10ই অক্টোবর। দাস ফোনটাই কেটে দেয় রেগে। তখনই স্যান্ডি দেখতে পায় টেবিলের নিচে আসলে স্পিকার এবং ক্যামেরা লাগানো ছিল। তখনই বুঝতে পারে পুরো থানাটা আসলে আগে থেকেই সেই খুনিদের দখলে ছিল। এদিকে খুনি যে তারিখটা বলছে সেই তারিখটা দাস খুঁজে বের করে এবং সেই তারিখে কোনো কেস রেজিস্টার হয়েছে কিনা সেটা দেখে। আর দেখে সেখানে একটি মেয়ের কেস রেজিস্টার হয়েছিল, একটা স্কুল গার্ল। এরপর এই ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। অ্যান্টনি বাইকে করে আসছিল, রাস্তায় একজন স্কুল গার্ল অ্যান্টনিকে থামায় আর বলে তাদের স্কুল থেকে পিকনিক বাসটা ছেড়ে দিয়েছে, সে সেটা মিস করেছে, তাকে কি সেখানে এসে পৌঁছে দেবে। অ্যান্টনি কিছু একটা ভাবার পরে মেয়েটিকে তার বাইকে উঠিয়ে নেয় এবং যেতে যেতে সে আরো কিছুটা ভাবে। এরপরে সে একটু ফোন করে। আসলে রিসেন্টলি সে একটা কেস পেয়েছে, যে কেসটার অপরাধী ছিল একজন ধনী লোক, কিন্তু সে তার কাছ থেকে 50 লাখ টাকা দাবি করে, যার বিনিময়ে এই কেসটা সে অন্যদিকে ঘুরিয়ে দেবে। আসলে অ্যান্টনি মনে মনে প্ল্যান করছিল তার সাথে যে মেয়েটি রয়েছে এই মেয়েটিকে সেই কেসে সে ফাঁসিয়ে দেবে। একটু পরেই সে গীতাকে ডাকে আর গীতাকে তার পুরো প্ল্যান বলে তার হাতে ড্রাগস তুলে দেয় আর বলে মেয়েটিকে খাইয়ে দেবার জন্য। গীতাও সেটাই করে। অন্যদিকে গীতার সাথে সেই মেয়েটিকে সেলিম দেখে ফেলে, যদিও সেলিম তখন কিছুই বলতে পারে না, সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যান্টনি আর গীতা দাসকে সেই বিষয়টা জানিয়ে দেয়। দাস যখন পুলিশের গাড়িটা নিয়ে চলে আসে আর সেই মেয়েটিকে থানায় নিয়ে যাচ্ছিল, দেখা যায় সেই বাচ্চা মেয়েটি ড্রাগসের নেশায় বুঁদ হয়ে যায় এবং দাসের সাথে হাতাহাতি করতে শুরু করে। আর এতে দাস প্রচণ্ড রেগে যায়, তাকে এমন এক ঝাড়ি মারে তার মাথাটা গাড়ির রডের সাথে যে বাড়ি খায় আর মেয়েটি সাথে সাথে সেখানেই মারা যায়। আর তখনই তারা সেই কেসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। নায়ার তাদের সাহায্য করেছিল কিভাবে সেই বাচ্চা মেয়েটির কেস সুইসাইডে পরিণত করা যায়। তারা সেই কেস ফাইলে লিখেছিল এই বাচ্চা মেয়েটি ড্রাগস নিয়ে সুইসাইড করেছে। এছাড়া এই কেসে মিথ্যের সাক্ষী জোগাড় করতে তাদের সাহায্য করেছিল লালু একটা ছেলেকে জোগাড় করেছিল যে এই কেসে সেই মেয়েটির হয়ে মিথ্যের সাক্ষী দেবে। আর আমরা তখনই বুঝতে পারি কলোনি থেকে যে ছেলেটিকে ভিড়ের মধ্য থেকে কিডন্যাপ করে ফেলা হয়েছিল এবং খুন করে ফেলা হয়েছিল, এই ছেলেটা ছিল সেই ছেলে যে মেয়েটির বিরুদ্ধে মিথ্যের সাক্ষী দিয়েছিল। ঘটনা বর্তমানে চলে আসে। দাস সবকিছুই বুঝতে পারে। এরপরে ছেলে থেকে সেই বৃদ্ধ লোকটাকে নিয়ে আসে। আসলে এই বৃদ্ধ লোকটার নাতনিকেই তারা মেরে ফেলে কেসটাকে ঘুরিয়ে দিয়েছিল। দাস বুঝতে পারে হয়তোবা এই বৃদ্ধ লোকের সাথে আরো কেউ রয়েছে যারা এই কাজগুলো করছে। সেল থেকে তাকে বের করে প্রচণ্ড মারধর করতে শুরু করে। তখনই সেই বৃদ্ধ লোকটা কল্পনা করে সেলিম তাকে কিভাবে সাহায্য করেছিল।
আসলে তারা যখন মেনেই নিয়েছিল যে তাদের নাতনি ড্রাগ অ্যাডিক্টেড ছিল এবং সে সুইসাইড করেছে, তখনই সেলিম তাদের সেই দিনের ঘটনা বলে আর বলে নিশ্চয়ই পুলিশরা এখানে কিছু ধামাচাপা দিচ্ছে, হয়তোবা তারাই তার নাতনিকে খুন করে ফেলেছে। আর তখনই দেখা যায় থানার সবার সামনে বৃদ্ধ লোকটা একটা গান বের করে দাসকে সেখানেই বারবার গুলি করে মেরে ফেলে। অন্য একজন পুলিশ অফিসার সেই বৃদ্ধ লোকটাকেও গুলি করে সেখানে মেরে ফেলে। আসলে বৃদ্ধ লোকটি তার নাতনির প্রতিশোধ নেবার জন্যই এগুলো করেছে, কিন্তু তার সাথে আর কারা কারা ছিল। ঘটনা চলে আসে পরের দিন সকালবেলাতেই, যেখানে অনেক রিপোর্টাররা সেই পুষ্পাগিরি থানায় চলে এসেছিল এবং পুলিশদের প্রশ্ন করে যাচ্ছিল একের পরে এক। কিন্তু দেখা যায় ডিওয়াইএসপি এই কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং সেই মেয়েটার কেসের জন্য যে তাদের ডিপার্টমেন্টের অসৎ পুলিশ অফিসারদের খুন করে ফেলা হয়েছে সেটা তারা বলে না। তখনই আমাদের একটা কণ্ঠস্বরের মাধ্যমে জানানো হয় আসলে গত 1 বছর ধরেই তারা এটা প্ল্যান করছিল পুলিশের ওপরে নজরদারি করার জন্য। এমনকি পুলিশের ওপরে নজরদারি করার জন্য থানার বাইরে তারা একটা মাংসের দোকানও খুলেছিল, যেটা মুভির শুরুতে বাসের মধ্যে একজন লোকের কথা শুনে আমরা জানতে পেরেছিলাম। আসলে যে বাচ্চা মেয়েটিকে তারা মেরে তার কেসটাকে ঘুরিয়ে দিয়েছিল, সেই বাচ্চা মেয়েটির পরিবার এবং আরও কয়েকজন মিলেই এই প্রতিশোধটা নিয়েছে। তাদেরকে সাহায্য করেছিল সেলিম। যেহেতু পুলিশের কারণেই সেলিমের ছেলেও সুইসাইড করেছিল, তাই পুলিশের বিরুদ্ধে প্রতিশোধ নেবার জন্য সে তাদের সাহায্য করে। এই জন্য সেই খুনিরা যখন অ্যান্টনিকে কিডন্যাপ করে নিয়ে যায়, সেলিম তখন তার বাসায় গিয়ে ডাকাতির অভিনয় করে, যাতে পুলিশের ইনভেস্টিগেশনটা সেই দিকে মোড় নেয় আর পুলিশ খুনিদের কাছে পৌঁছাতে না পারে। আর সবথেকে শকিং ব্যাপারটা হচ্ছে এই পুরো বিষয়টাতে তাদের সাহায্য করেছিল কনস্টেবল আনিস, অর্থাৎ থানার ভেতরে বিভিন্ন ইনফরমেশন দেওয়া, থানার ভেতরে সেই মাইক্রোফোন ক্যামেরা লাগানো, এই সব কিছুতে তাদের সাহায্য করেছিল। দেখা যায় তাদের প্রতিশোধ পূর্ণ হবার পরেই তারা অন্য কোথাও চলে যায়। আর এই কাজগুলো একজন নয় বরং 5 জন লোক করেছিল, কারণ তারা সেখানে 5টি বাসের টিকিট কিনে এবং অন্যত্র চলে যায়। আর সবার শেষে আমাদের একটি ছবি দেখানো হয়, সেই মেয়েটির পরিবারের ছবি। আর সবার শেষে একটা সুন্দর মেসেজ দিয়ে এই মুভিটা শেষ করা হয়। সেখানে বলা হয় দেশে আমাদের সবসময় 2টো অপশন থাকে, যদি সরকারি হাসপাতাল ভালো না হয় তাহলে আমরা প্রাইভেট হাসপাতালে চলে যাই, সরকারি স্কুল ভালো না হলে প্রাইভেট স্কুলে চলে যাই। কিন্তু থানার ব্যাপারে শুধুমাত্র একটাই, সেই থানার পুলিশ অফিসাররা যদি অসৎ হয় তাহলে আমরা কোথায় যাব? কারণ পুলিশ অফিসারদের দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়া, কিন্তু সেই পুলিশ অফিসাররাই যখন নিজেদের স্বার্থের জন্য আমাদের বলি দিতে থাকে একের পর এক, তখন আমরা কোথায় যাব? তখন এভাবে প্রতিশোধ নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।